মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। একবার ওখানে গেলে আর আমরা কেউ ফিরে আসবো না। আমার তো মনে হয় ক্যাপ্টেন, কড়াইয়ের মধ্যে কোনো মানুষের দেহ পড়ে পড়ছে, না হলে এত দুর্গন্ধ ছড়াবে কেন? আমাকে মারতে আসিস না, এখান থেকে কিন্তু পালাতে পারবি না বলে দিচ্ছি। যারা ওই প্রাসাদে অজ্ঞান হয়ে পড়ে আছে তারাও তো একই সঙ্গে বেরিয়েছিল, তাদেরও তো উদ্দেশ্য একই ছিল। তাহলে তারা কি দোষ করলো যে আমরা তাদের ছেড়ে চলে যাব? আমি যাব না। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন সওদাগর সিন্বাদের দ্বিতীয় অভিযান। একাদশ পর্বে সওদাগর সিন্বাদ চলেছে তার দ্বিতীয় বাণিজ্য অভিযানে। এবারের অভিযানে জাহাজটি তার নিজে। জাহাজের কাপ্তেনটি যুবক, সিন্বাদের ভারী পছন্দের ব্যক্তি, আর সঙ্গী হয়েছেন স্থানীয় কিছু সওদাগর। তারাও তাদের নিজেদের পসরা নিয়ে চড়ে বসেছেন জাহাজে। যাত্রার শুরুটা নির্ঝঞ্ঝাট হয়েছে। বেশ কিছু বন্দরে ভিড়েছে তাদের জাহাজ। ব্যবসাপত্র ভালোই হয়েছে, সকলেই খুশি। কিন্তু ঝঞ্ঝাট এসেই পড়ে। এক দ্বীপে নেমে সিন্বাদ দলছুট হয়ে যায়। একা সিন্বাদ এক রক পাখির সাহায্যে নিজেকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু সিন্বাদ গিয়ে পড়ে সাপে ভরা এক রুক্ষ শুষ্ক পার্বত্য দ্বীপে। দ্বীপটি আসলে হীরের খনি, চারিদিকে ছড়িয়ে তাল তাল হীরে। কিন্তু হলে হবে কি? সাপের কবল বাঁচিয়ে সে হীরে সংগ্রহ করে কার সাধ্য? জহুরিরা সেখান থেকে এক অভিনব পন্থায় হীরে সংগ্রহ করে। প্রশিক্ষিত রক পাখি মাংসের তাল ফেলে আসে ওই হীরের ওপর। পরে সেই মাংসের তাল ফিরিয়ে আনে তারাই। সেই তালে আটকে থাকা হীরে সংগ্রহ করে জহুরির দল। সিন্বাদের সামনে এমনই এক মাংসের তাল পড়ে ঝুপ করে। সুযোগ বুঝে সিন্বাদ সেই মাংসের তালের সঙ্গে নিজেকে বেঁধে নেয়। সময় মতো একটা বিশাল আকার রক পাখি এসে মাংসের তালটি নিয়ে আকাশে ওড়ে। কিছু দূর ওড়ার পর সাগর পাড়ে ডাঙা দেখতে পায় সিন্বাদ। সেখানে কিছু ঘরবাড়িও নজরে পড়ে, কিন্তু নতুন এক বিপদের কথা মনে আসে তার। সে নামবে কি করে? একবার যদি পাখিটা তাকে দেখে ফেলে, তাহলে যে খুন করে ফেলবে। এই পাখিটা তো প্রশিক্ষণপ্রাপ্ত পাখি, তাই না? কোন পাখিটা হুজুর? ওই যে পাখিটায় করে উঠছে এখন সিন্বাদ। জহুরিরা এই সব পাখিকে প্রশিক্ষণ দিয়ে হীরে সংগ্রহের কাজে লাগায়। তার মানে এই পাখিটা মানুষের বন্ধু? জি হুজুর। এবার বুঝেছি সিন্বাদ কি করে বাঁচবে। কি করে হুজুর? আরে ওই পাখিটা তো মানুষ চেনে, সে কি আর সিন্বাদকে খুন করবে? কিন্তু সেটা তো আর সিন্বাদ জানে না। সে কিসের ভিত্তিতে পাখিটার উপর ভরসা করবে বলুন হুজুর? যদি পাখিটা আক্রমণ করে? আর তাছাড়া আপনি তো জানেন জাহাপনা, এসব পাখি পশু একমাত্র নিজের মালিক ছাড়া আর কাউকে বিশ্বাস করে না। ঠিকই বলেছ বেগম, ঠিকই বলেছ। তাহলে পাখিটার কবল থেকে সিন্বাদ বাঁচল কি করে? পাখিটা যখনই নামতে শুরু করে তখনই প্রস্তুত হয়ে নেয় সিন্বাদ। মোটামুটি মাটির কাছাকাছি আসতেই সিন্বাদ একটা কাজ করে। সে তার বাঁধনটা খুলে ফেলে, আর কম উচ্চতা থেকে পড়ার ফলে তেমন একটা ব্যথাও লাগে না তার। সে মাটিতে পড়েই গড়িয়ে যায় বেশ কিছুটা। ঠিক আগের বারের মতো? হ্যাঁ, আগের বারের মতো। আর মাংসের তালটা? সেটা তো ওই পাখিটার পায়, সেটা যেমন ছিল তেমনই থেকে যায়। সিন্বাদ লাভ দেয় আর পাখিটা বুঝতে পারে না? অত বড় পাখি, তার তুলনায় সিন্বাদ তো পুতুলের মতো। তাছাড়া পাখিটা তো জানেই না যে সিন্বাদ তার পায়ে ঝুলছে, সুতরাং সিন্বাদ লাফ দিলে পাখিটা বুঝতেও পারে না। জানেন তো জাহাপানা,
এইভাবে আমার কত পুতুল হারিয়ে গেছে, আমিও তো বুঝতেই পারিনি কখন যে পড়ে গেছে কোল থেকে। তাই? হ্যাঁ তো। তাহলে তো সন্দেহের আর কোনো অবকাশই থাকে না। দুনিয়াজাত যখন বলছে যে কোল থেকে পুতুল পড়ে গেলে বোঝা যায় না, তখন সিন্দবাদও লাফ দিলে পাখি বুঝতে পারে না এবং সিন্দবাদ বেঁচে যায়। এত তাড়াতাড়ি নয় জাহাপনা। সিন্দবাদ যেখানে এসে ঝাঁপ দেয় তার পাশেই পাখিটাও এসে বসে। মুখ থেকে মাংসের তালটা নামিয়ে গলা তুলে বিকট চিৎকার করে। সেটা বোধহয় তার মালিককে জানান দেওয়ার জন্য যে সে চলে এসেছে। তারপরে বসে পাহারা দিতে থাকে মাংসের তালটাকে। খুঁটে খায়ও না। সিন্দবাদ বোঝে পালানোটা বুদ্ধিমানের কাজ হবে না, পাখিটা দেখে ফেলতে পারে। সুতরাং পাশেই একটু আড়ালে সে লুকিয়ে পড়ে। সিন্দবাদ মনে মনে বলে, পাখিটা দেখছি গ্যাঁট হয়ে বসেই আছে, উড়ছেই না। আর কি তাজ্জব, খাচ্ছেও না। অবশ্য তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। খাবে খাবে, না খাবে না খাবে, ওর ইচ্ছে। কিন্তু উড়লে আমি তো রেহাই পাই, নজর বাঁচিয়ে পালাতে পারি। কিন্তু সিন্দবাদের ইচ্ছা পূর্ণ হয় না অত সহজে। পাখিটা ওড়েও না, আর সিন্দবাদও পালাতে পারে না। বেশ খানিকক্ষণ এইভাবে কাটে। সিন্দবাদ তো ঘেমে নেই একসা। গরমে ভয়ে দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ কারোর পায়ের শব্দ শুনতে পায় সিন্দবাদ। সজাগ হয়ে আড়াল থেকে একটু উঁকি দিতেই দেখে এক বৃদ্ধ এগিয়ে আসছে। সঙ্গে একটা ছাগল দড়ি দিয়ে বাঁধা। ছাগলটা পাখিটাকে বোধহয় লক্ষ্য করেনি প্রথমে। পাখিটাকে দেখেই ছাগলটা ছটফট শুরু করে ওঠে, দড়ি ছিঁড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু বৃদ্ধ ছাগলটাকে সর্বশক্তি দিয়ে টানতে টানতে বলে, এই বেটা, এই কোথায় পালাচ্ছিস? আয় এদিকে, আয় এদিকে আয়। ছাগলটাও পাল্লা দিয়ে চেঁচাতে থাকে আর ছটফট করতে থাকে। যতই নির্বোধ হোক না কেন, সাক্ষাৎ মৃত্যু তখন তার সামনে বসে। তাকে চিনতে কি ভুল করতে পারে সে? কিন্তু বৃদ্ধের বাঁধন ছিঁড়ে পালাতে পারে না। বৃদ্ধকে আসতে দেখেই পাখিটা নিঃশব্দে মাথাটা নামিয়ে ধরে। বৃদ্ধ পাখিটার কাছে এসে এক হাতে ছাগলটাকে টেনে ধরে রাখে আর অন্য হাতে পাখিটাকে আদর করে। পাখিটার ঠোঁটের ওপর হাত বোলায়। বৃদ্ধের কাণ্ড দেখে সিন্দবাদের তো চক্ষু ছানা ভরা। এ কি সাহস রে বাবা, এত বড় একটা পাখিকে দিব্যি আদর করছে, কোনো ভয় ডর নেই। আর পাখিটারও বলিহারি, নাগালের মধ্যে একটা নধর জ্যান্ত বুড়ো। তাই দিয়েই তো তোফা ভোজ সেরে নাক ডেকে ঘুম লাগাতে পারে সে। তা না করে বসে বসে আদর খাচ্ছে। সিন্দবাদ মনে মনে বলে, এই বুড়ো মোটেই সুবিধের নয়। যে এত বড় একটা পাখিকে এভাবে বশ মানিয়েছে, সে তো আমার সঙ্গে যা ইচ্ছে তাই করে ফেলতে পারে। বাবা, এ দেখছি পাখির চেয়েও মারাত্মক। সাবধানে থাকতে হবে সিন্দবাদ, তোমাকে সাবধানে থাকতে হবে। ওদিকে বৃদ্ধ তো পাখিটাকে আদর টাদর করে ছাগলটাকে এগিয়ে দেয় পাখির ঠোঁটের কাছে। ছাগলটার চিৎকার চরমে পৌঁছয়। ছটফটিয়ে পালানোর আপ্রাণ চেষ্টা করে ছাগলটা, কিন্তু সব চেষ্টা বৃথা। পাখিটার ঠোঁটের এক খোঁচায় বেচারার পেট পিঠ এক হয়ে যায়। পাখিটা ছাগলটাকে ঠোঁটে নিয়ে উড়ে দূরে চলে যায়। ছাগল বহুবার জবাই করতে দেখেছে সিন্দবাদ। জাহাজের খালাসিরা এই কাজটা বেশ দক্ষতার সঙ্গে করতে পারে। জাহাজে তো আর ছাগল ভেড়া কেটে ধুয়ে তোলা হয় না, জ্যান্ত জ্যান্তই তুলে জাহাজের খোলের মধ্যে মজুত করা হয়। দানা পানি দিয়ে তাদের বাঁচিয়েও রাখা হয় মাসের পর মাস। যখন প্রয়োজন হয় তখন জবাই করে কেটে ধুয়ে রান্না করে খাওয়া হয়। কিন্তু সে মৃত্যু এত বিভৎস নয়। চোখের সামনে ছাগলের এমন দুর্গতি দেখে কষ্ট হয় সিন্দবাদের। নিজের অজান্তেই অস্ফুটে সে বলে ওঠে, আহারে, কে রে? হ্যাঁ, কে? সিন্দবাদের মৃদু স্বর
বৃদ্ধের তীক্ষ্ণ কানে ঠিক পৌঁছে যায়। অমনি সে সজাগ হয়ে ওঠে। সিনবাদ দেখে বৃদ্ধ তার কোঁচড় থেকে একটা ধারালো ছুরি বের করে ফেলেছে। সেটা উঁচিয়েই চারদিকে তল্লাশি করতে শুরু করেছে। এরপরেও কি আর লুকিয়ে থাকা যায়, নাকি উচিত লুকিয়ে থাকা? সুতরাং সিনবাদ আড়াল থেকে বেরিয়ে এসে বলে, আগে হুজুর আমি। অমনি বৃদ্ধ ছিটকে এসে সোজা সিনবাদের বুক লক্ষ্য করে ছুরিটা চালিয়ে দেয়। সিনবাদও দেরি করে না, চট করে সরে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সে, কিন্তু গিয়ে পড়ে শক্ত পাথরের উপর। আচমকা পড়ায় নিজেকে সামলাতে পারে না সিনবাদ, মাথাটা ঠুকে যায় পাথরে। বৃদ্ধ কিন্তু রেয়াত করে না তাতে। ফিরে এসে সিনবাদের পিঠ লক্ষ্য করে ছুরি চালায়। এবার সিনবাদ তাকে ছুটে আসতে দেখে মাটিতে শুয়েই দু পায়ে সজোরে লাথি কষায়। লাথিটা গিয়ে লাগে বৃদ্ধের বুকে। বৃদ্ধ ছিটকে পড়ে শক্ত পাথরে। তার হাতের ছুরিটা ছিটকে পড়ে অনেকটাই দূরে। সিনবাদ চট করে উঠে আগে ছুরিটা তুলে নেয় হাতে। সেটাকে বাগিয়ে ধরে বৃদ্ধের দিকে ফিরে তাকায়। বৃদ্ধ উঠে বসে বলে, এই খবরদার, আমাকে মারতে আসিস না। এখান থেকে কিন্তু পালাতে পারবি না বলে দিচ্ছি। বাইরে আমার লোক আছে পাহারায়। আমি আমি আপনাকে মারতে চাই না হুজুর, এটা নিছক আত্মরক্ষার জন্য। তাও যদি আপনি আমাকে বিশ্বাস না করেন, তাহলে তাহলে এই নিন আপনার জিনিস, নিন। সিনবাদ এগিয়ে গিয়ে বৃদ্ধের দিকে ছুরিটা এগিয়ে ধরে। বৃদ্ধ একটু অবাক হয়। ছুরিটা নিতে নিতে বলে, কে তুই? হ্যাঁ, আর এখানে কি করছিস? চুরি, তাই না? আমি চোর নই হুজুর, আমি এক বদনসিব সওদাগর। ভাগ্যের ফেরে এখানে এসে পড়েছি। কি সওদাগর এখানে? না 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 না, মিথ্যে বলছিস তুই। বিশ্বাস করুন হুজুর, নিজের জান বাঁচাতে বাঁচাতে আমি এখানে এসে পড়েছি। ওই যে আপনার ওই পাখিটা, ওই আমাকে এখানে এনে ফেলেছে। কে? শিকারি? ওর নাম বুঝি শিকারি হুজুর? হ্যাঁ, কিন্তু ও তোকে নিয়ে এলো, তাও না খেয়ে নিয়ে এলো। না 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 না, এ অসম্ভব। তুই আবার মিথ্যে বলছিস। তুই জানিস এ একমাত্র আমার কথা শোনে, আর কারোর কথা শোনে না। ও আমার পাহারাদারদের পর্যন্ত রেয়াত করে না। সামনে এলেই দেহ ঠুকরে ছিন্ন ভিন্ন করে দেয়। আমাকে দেখতে পাইনি বলে বোধহয় রেয়াত করেছে হুজুর। দেখতে পাইনি? আবার বলছিস তোকে এখানে এনে ফেলেছে? মতলববাজ চোর। হুজুর, আমি যদি চোর হতাম তাহলে এতক্ষণ আপনার সঙ্গে কথা বলে সময় নষ্ট করতাম কি? আপনার ছুরি দিয়ে আপনার কলিজাটা এই ফোড় করে পালাতাম। তা কিন্তু করিনি আমি। আর আপনি ভাবছেন আমি হিরে চুরি করতে এসেছি? আপনার ওই মাংসের তালে লেগে থাকা হীরের কোটা গুঁড়োর জন্য এত চিন্তা করছেন? এই দেখুন, আমার জেবে ওর থেকেও বেশি হিরে আছে। সব কটা ওর থেকে আয়তনে বড়। জানি না এত বড় হিরে আপনি দেখেছেন কিনা জীবনে। আমি তো দেখিনি। সিনবাদ তার দুই জেবে দুহাত পুরে দুমুঠো হিরে বের করে ধরে বৃদ্ধের সামনে। সিনবাদের হাতের দিকে তাকিয়ে চোখ কপালে উঠে বৃদ্ধের। সে উঠে সিনবাদের হাত থেকে দু চারটে হিরে নিয়ে পরখ করে দেখে বলে, এই হিরে তুমি কোথায় পেলে? এত বড় বড় হিরে, তাও আবার এতগুলো। অবিশ্বাস্য। এ তো সামান্য হুজুর, আরো আছে। ওই দ্বীপ থেকে আসার সময় আমি এমন আরো হিরে তুলে এনেছি। এরকম হীরের খনি ওই দ্বীপ। বৃদ্ধ বাকি হিরেগুলো পরখ করতে করতে বলে, জানি ওটা যে একটা হীরের খনি, সেটা আমি কেন, আমার মতো আরো অনেকেই জানে। আমরা ওই দ্বীপ থেকে হিরে এনে বাজারে বিক্রি করি, কিন্তু কসমসে এমন বড় হিরে আমি আজ পর্যন্ত পাইনি।
আর কেউ পেয়েছে বলেও তো শুনিনি আমি। এগুলো আপনি রাখতে পারেন হুজুর। হ্যাঁ, আমি রাখবো? কিন্তু এর এর দাম দেব কি করে আমি? আমার ক্ষমতা আছে নাকি এ রাখার? না 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 না, দাম আপনাকে দিতে হবে না হুজুর। আপনার পাখি আমাকে বাঁচিয়েছে, তার দাম হিসেবে আমি আপনাকে এই হিরে দিচ্ছি। আর একটা মেহেরবানি চাইছি আপনার কাছে। বলো। আমাকে বাগদাদে যাওয়ার কোনো ব্যবস্থা করে দিতে পারেন? হ্যাঁ, বাগদাদ? কিন্তু সে তো অনেক দূর। দূর বটে, কিন্তু যাওয়ার উপায় তো কিছু আছে। হ্যাঁ, তা আছে, কিন্তু তার জন্য তো সময় লাগবে আর অপেক্ষাও করতে হবে। আচ্ছা, তুমি তুমি এসো, আমার সঙ্গে এসো। ততদিন না হয় তুমি আমার কাছেই থাকবে। এসো এসো। বৃদ্ধ সিনবাদকে নিয়ে তোলে তার বাড়িতে। বিশাল 7 মহলা বাড়ি তার। সেখানেই অতিথি হয়ে দিন কাটাতে থাকে সিনবাদ। প্রতিদিন খানাপিনার এলাহি ব্যবস্থা হয় তার জন্য। বৃদ্ধ শুধু একটা জিনিসই বারবার জানতে চায় সিনবাদের কাছে, সে কি করে ওই দ্বীপে পৌঁছল এবং সাপের নজর বাঁচিয়ে অতগুলো বড় বড় হিরে তুলে আনল কি করে। একদিন সে বলেই ফেলল সিনবাদকে, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না সিনবাদ। তুমি নিশ্চয়ই কোনো জাদু টোনা জানো, সাপদের বশ করতে জানো তুমি, নইলে ওই দ্বীপে আজ পর্যন্ত কেউ গিয়ে ফিরে আসতে পারেনি। বিশ্বাস করুন হুজুর, আমি কোনো জাদু টোনা বশ টস কিচ্ছু জানি না। আমি আপনাকে যা বলেছি একদম সত্যি বলেছি, এক বিন্দুও মিথ্যে বলিনি। বুঝতে পারছি, তুমি তোমার রহস্য আমাকে বলতে চাও না। বিশ্বাস করুন হুজুর, মহান আল্লাহর নামে শপথ নিয়ে বলছি, আমার কোনো রহস্য নেই। বেশ বেশ, তাহলে একটা প্রস্তাব আছে আমার, রাখবে? বলুন হুজুর। চলো, তুমি আর আমি দুজনে মিলে হীরের ব্যবসা করি। তোমার অর্ধেক মালিকানা, আমার অর্ধেক। তুমি হীরে নিয়ে আসবে, আমি বেচবো। মুনাফা যা হবে আধা আধি বখরা, আর যা যা তোমার প্রয়োজন সব ব্যবস্থা আমি করে দেব। বলো বলো, তুমি রাজি? হুজুর, গোস্তাকি মাফ। আমি আর ওই মৃত্যুপুরীতে ফিরে যেতে চাই না। আমি আমার দেশ বাগদাদে ফিরে যেতে চাই। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার বরাবরের কথা হুজুর। আমি প্রথম থেকে একই কথা বলে আসছি। বেশ, তাহলে তো আর কিছু বাকি থাকে না সিনবাদ। সিনবাদ বুঝতে পারে বৃদ্ধের বাড়িতে আর তার ঠাঁই নেই। তবে সে অবাক হয় না। সে অনেক আগেই বুঝতে পেরেছিল যে বৃদ্ধ তাকে ব্যবহার করে নিজের ব্যবসার উন্নতি করতে চাইছে। সে সিনবাদকে চাকরির প্রস্তাব দিয়েছিল প্রথমে, দ্বীপ থেকে হিরে আনার চাকরি। বহু লোভ দেখিয়েছিল, সেই চাকরি সিনবাদ নেয়নি। শেষে তাকে নিজের ব্যবসার অংশীদার করতেও রাজি ছিল বৃদ্ধ। তবুও সিনবাদ রাজি হয়নি। এরপরে সত্যি তো আর কিছু বাকি থাকে না। সিনবাদ তাই নিজেই জিজ্ঞেস করে, তাহলে কি হুজুর আমি এখন আসতে পারি? আসবে, কিন্তু কোথায় যাবে এখন? আজ রাতটা থাকো, কাল সকালে আমার লোক তোমাকে কর্পূর দ্বীপে ছেড়ে দিয়ে আসবে। কর্পূর দ্বীপ? হ্যাঁ, এই কাছেই সেই দ্বীপ। সেখানে বিশাল বিশাল কর্পূর গাছ আছে। সেই গাছের রস থেকে কর্পূর তৈরি হয়। আর একটা কারণেও কর্পূর দ্বীপ গুরুত্বপূর্ণ। ওখানে হিরে, মণি, মুক্তোর বদলে সোনা পাওয়া যায়। সোনা ছাড়া তুমি বাগদাদ ফিরবে কি করে সিনবাদ? পারের কড়ি চোকাবে কিসে? কিন্তু সেখান থেকে কি বাগদাদ যাওয়ার জাহাজ পাবো হুজুর? পেলে ওখান থেকেই পাবে। ওখানে সব দেশের জাহাজ হরদম আনাগোনা করে। কর্পূর আর মণিমুক্তোর এত বড় বাজার, দুনিয়ায় আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। আপনার অশেষ মেহেরবানি হুজুর। দয়ার কিছুই নেই সিনবাদ। তুমি যে হিরে আমায় দিয়েছ,
মনে করো এটা তার মূল্য চোকানোর একটা চেষ্টা মাত্র। পরের দিন বৃদ্ধের কাছে বিদায় নিয়ে সিনবাদ বেলাবেলি এসে নামে কর্পূর দ্বীপের বন্দরে। জেবে থাকা কয়েকটা ছোটখাটো হিরে বদলে সোনা কেনে সিনবাদ। সেই বিকেলেই বাগদাদের এক জাহাজে চড়ে বসে সে। মাস কয়েক সমুদ্রে ভেসে একদিন জাহাজ পৌঁছয় বাগদাদ। সিনবাদ আবার ফিরে যায় নিজের বাড়ি। এবারের মুনাফা আগের বাড়ির চেয়ে অনেক বেশি। সুতরাং সে ঠিক করে আর সে বাণিজ্যে যাবে না, বরং এবার সংসার পাতবে। আরে বাবা, শুধু উপার্জন করলেই তো চলবে না, সেটা খরচও তো করা চাই নাকি? আচ্ছা আপা, সিনবাদের জাহাজটার কি হলো? মানে যেটা সে কিনেছিল? সেটার খবর নেওয়ার চেষ্টা করেছিল সিনবাদ, কিন্তু কোনো খবরই পায়নি। এমনকি আর যেসব সওদাগর সিনবাদের সঙ্গে ওই জাহাজে গিয়েছিল তারাও কেউ ফেরেনি ততদিনে। তারপর কি জাহাপানা, এখানেই তো শেষ। সে কি বেগম জান, সে তো দ্বিতীয় অভিযান শেষ হলো। সিন্দবাদ মোট 7 বার গিয়েছিল অভিযানে। তুমিই বলেছিলে কি? ঠিক বলছি তো? শাহরিয়ার একটা গোটা দেশ চালায় শেহরাজাদ, সে কিচ্ছু বলে না। একদম ঠিক। এই কদিন ধরে একসঙ্গে থাকতে থাকতে আমিও কি আমার হুজুরকে কিছুটা অন্তত চিনিনি। তাহলে পরেরটা শুরু করো। জি হুজুর, যেমন আপনার মর্জি। তখন বেশ আয়েশ আরাম করেই কাটছে সিনবাদের দিন। সূর্য ডুবলেই মজলিস জমে, ইয়ার দোসরা সব এসে জড়ো হয়, নাচ গানা খানা পিনা হয়। মাঝে মাঝে অতিথিরাও আসে সেই মেহফিলে। উজির আমির ওমরা থেকে ফকির দরবেশ কেউ বাদ যায় না। তার মেহফিলে সকলের জন্য অবারিত দ্বার। এমনকি মাঝে মাঝে অনেক কুলিমজুরও এসে জোটে। খাতিরদারে তো পাই, যাওয়ার সময় আবার মোটা বকশিসও পায় তারা। সেবার কি হয়, সিনবাদেরই এক বন্ধু সঙ্গে করে তার এক রিশতেদারকে নিয়ে হাজির হয় মেহফিলে। সিনবাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়ে সেই ইয়ার দোস্ত বলে, দোস্ত সিনবাদ, এই হলো আমার চাচাতো ভাই আলম, বসরোতে থাকে। আজই এসেছে আমাদের বাড়িতে, তাই সঙ্গে করে নিয়ে এলাম। খুব ভালো করেছো বন্ধু। সালাম আলাইকুম জনাব, বসুন বসুন। জনাব মনে হচ্ছে বেশ শৌখিন। হে, কি করে বুঝলে? এমন সুন্দর আতরের গন্ধ আমি তো আগে কখনো পাইনি। মনে হচ্ছে আমার গোটা বাড়িটা সুগন্ধে ভরে উঠেছে। লোকে বলে জহুরির চোখ, বুঝলে? আরে তোমার তো দেখছি নাকটাই জহুরির। শুধু নাক কেন, চোখ কান নাক সব খোলা রাখতে হয় আমাকে, এমনকি মুখটাও, নইলে মুনাফা খাবো কি করে? আরে ভাই, সওদাগর আমি। আসলে শৌখিন আমাকে হতে হয়েছে আমার জীবিকার স্বার্থে। কিরকম? আসলে ওরা 2 ভাই, বুঝলে? ওদের একটা দোকান আছে বসরোতে, বেশ বড় দোকান। তো সেখানে ওর ভাই বসে, আর সারা আরব ঘুরে যত কিমতি শৌখিন চিজ আছে সব ও জোগাড় করে, সেগুলোই বিক্রি হয় সেই দোকানে। ও আচ্ছা, বেশ ভালো ব্যবসা তো। খরিদ্দার জোটে? আল্লাহর কৃপায় মন্দ নয়। আরে মন্দ কি বলছো? বেলার দিকে ওদের দোকানে মাছি গলতে পারে না। তুমি সওদাগর, তুমি তো জানোই যে বসরোতে খুব বড় বড় বন্দর আছে। আরে তা জানবো না? সব সওদাগরি নৌকাই তো বেরিয়ে প্রথমেই নোঙর করে বসরোতে, তারপর এদিক সেদিক যায়, আবার ফেরার সময় বসরোতে এসে থামে, তারপর নিজের দেশে ফেরে। আমি যে এই দুবার গেলাম, দুবারই বসরো হয়ে যেতে হয়েছে আমাকে, ফিরেছিও বসরো হয়ে। রাইস, যত সওদাগর আছে যারা দুনিয়া জুড়ে শৌখিন চিজের সওদা করে, তারা সবাই ওই বসরোতে গিয়ে প্রথমে ওদের দোকানেই ঢোকে, ওদের দোকান থেকে সামান কিনে তবেই জাহাজে ওঠে। আচ্ছা, জানতাম না তো। তা এখানেও কেন এসেছে জানো? না, আমি জানবো কি করে বলো? নিশ্চয়ই কিমতি শৌখিন কিছু জোগাড় করতে। এই যে তুমি গন্ধটা পেলে, এটাই জোগাড় করতে। মানে? আসলে সারা দুনিয়ায় বাগদাদের আতরের খুব দাম, বিশেষ করে বাদশাহ সুলতানদের এবং তাদের বেগমদের খুব পছন্দের চিজ।
বাগদাদের এই আতর, সেই আতর কিনতেই এসেছি আমি। তারই কিছু আজ সকালে পরীক্ষা করছিলাম আমার কামিজে লাগিয়ে। আপনি সেই গন্ধটাই পেয়েছেন। বাগদাদের আতর যে সেরা সেটা আমি শুনেছি। শুধু শুনেছি কেন, আমি নিজেই তো ব্যবহার করি। বলতে পারেন আতরের ব্যাপারে আমি একটু খুঁতখুঁতেও। কিন্তু এই আতরের দুনিয়া জোড়া চাহিদার কথা তো জানতাম না। তাহলে এতদিন আপনি আর কিসের সওদা করলেন? নিজে আতরের ব্যাপারে এত খুঁতখুঁতে আর আতর বিক্রি করেননি কোনোদিন? এত মুনাফার ব্যবসা, এসব চিজ জানাব যে কেউ কেনে না। দুনিয়ার যত রাইস আদমি আছে তারাই কেনে, তারাই বোঝে এর কদর। দারুণ মুনাফার ব্যবসা। বন্ধুর রিশতেদারের কথাটা সিনবাদের মনে গভীর দাগ কাটে। পরদিন সকালে সিনবাদ নিজে বাজারে গিয়ে বাগদাদের আতর নিয়ে খোঁজ খবর শুরু করে দেয়। 2-4 দিনের মধ্যেই সে আতরের যাবতীয় হাল হকিকত সংগ্রহ করে ফেলে এবং তারপরেই খেয়াল চাপে এবার সে বাগদাদের আতর সওদা করবে। ব্যাস, যেমনি ভাবা তেমনি কাজ। বাজার থেকে সেরা সেরা আতর সংগ্রহ করে গাঁটরি বাঁধে সিনবাদ। তারপর পাড়ি জমাতে আর কতক্ষণ? একদিন আবার সব পিছনে ফেলে বেরিয়ে পড়ে সওদা করতে। কিন্তু এবার সে বাগদাদ থেকে রওনা দেয় একাই। বাগদাদ থেকে বসরাতে পৌঁছে একটা সরাইখানায় ওঠে। সেই সরাইখানায় আরও কিছু সওদাগর আগে থেকেই ছিল। তাদের সঙ্গে ভাব হয়ে যায় সিনবাদের। তাদের সঙ্গে দল বেঁধে সে চড়ে বসে জাহাজে। জাহাজে বন্দর সে বন্দর ঘুরতে থাকে। সিনবাদও ভালো সওদা করতে থাকে, মোটা মুনাফা কামাতে থাকে। মাঝে মাঝে আফসোসও হয় তার। নিজেকেই নিজে বলে, সত্যি কি বুড়বাক ছিলাম আমি। এত কিছু নিয়ে সওদা করেছি আর আতরের সওদা করিনি কোনোদিন। আগে যদি জানতাম এত এত লাভ, তাহলে প্রথম থেকে শুধু আতরের সওদাই করতাম। কিন্তু হুজুর, সিনবাদ সওদাগর যখন পাড়ি জমিয়েছে সমুদ্রে, তখন কোনো বিপদ না হয়ে পারে কখনো? কখনোই পারে না বেগম জান। পারবে কি করে? তাহলে যে তোমার কাহিনী তৈরি হবে না। যাই হোক, তো কি বিপদ হলো এবার? এবার কিন্তু ছোটখাটো বিপদ নয়, মারাত্মক বিপদ হলো। ও, আগেরগুলো ছোটখাটো ছিল বুঝি? তাহলে মারাত্মক বিপদ কোনটা? এই যে এবারের বিপদটা। ও তাই নাকি? কেমন শুনি। এবার দিব্যি তো চলেছে সমুদ্রের ওপর দিয়ে। আবহাওয়াও বেশ মনোরম। আকাশে মিঠে কড়া রোদ, ফুরফুরে হাওয়া বইছে। সিনবাদের মনটাও ফুরফুরে। আতরের সওদা করে কম মুনাফা হয়নি। বাকি সওদাগরদেরও মন বেশ খুশ। তাদেরও মুনাফা কিছু কম হয়নি। সকলে পাটাতনের ওপর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হঠাৎ কাপ্তান পরিত্রাহী চিৎকার করে ওঠে, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ! হঠাৎ এমন চিৎকার শুনে যাত্রীরা সকলেই চমকে ওঠে। কার আবার কি সর্বনাশ হলো? সকলে এর ওর দিকে দেখতে থাকে। সকলের চোখে মুখে প্রশ্ন। তখনই এক যাত্রী আবিষ্কার করে যে স্বয়ং কাপ্তান এমন চিল চিৎকার করে চলেছেন। সবাই হুড়মুড় করে ছোটে কাপ্তানের কাছে কি হয়েছে জানতে। কিন্তু সে কথা বলবে কি? সে তো তখন কাঁদতে ব্যস্ত। কাঁদতে কাঁদতে একবার নিজের কামিজ ছেড়ে একবার নিজের মাথায় পাটাতনে ঠুকে ঠুকে ফুলিয়ে ফেলে। একবার ছুটে পানিতে ঝাঁপ দিতে চায়, আবার যাকে সামনে পায় তাকেই জড়িয়ে ধরে কাঁদে। যাত্রী, নাবিক সবাই তো হতবাক হয়ে যায় কাপ্তানের কাণ্ড দেখে। শেষে অনেক কষ্ট করে শান্ত করা হয় কাপ্তানকে। তখন জানা যায় আসল কথা। কাপ্তান বলে, আমরা পথ ভুল করেছি। পথ ভুল তো হতেই পারে, ঠিক করে নিলেই হলো। কিন্তু সেটা বলতেই কাপ্তান আরো জোরে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে সে বলে, সময় নেই, আর সময় নেই পথ ঠিক করার। ওইদিকে চেয়ে দেখুন, ওই হলো বাঁদর দ্বীপ। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ওই দ্বীপে গিয়ে পড়ব।
ওখানে মারাত্মক এক উপজাতি বাস করে। তারা জ্যান্ত মানুষের কাঁচা মাংস চিবিয়ে খায়, মানুষের কলিজার রক্ত দিয়ে তেষ্টা মেটায় তারা। একবার ওখানে গেলে আর আমরা কেউ ফিরে আসবো না। তাহলে আর এগিয়ে যাচ্ছি কেন আমরা? এই জাহাজ থামাও, ফিরিয়ে নাও, ফিরে চলো, আগে ওদের থেকে দূরে চলো, তারপর পথ ঠিক করবো। আর সম্ভব নয় হুজুর, কিছুতেই সম্ভব নয়। আর পানির স্রোতেই আমাদের ওই দিকে টেনে নিয়ে যাচ্ছে। দারুণ এই স্রোতের উল্টো দিকে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় হুজুর। বেশি জোর খাটালে হয়তো জাহাজটাই ভেঙে যাবে। কাপ্তানের কথা শুনে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। নাবিকরাও কামকাজ ফেলে আল্লাহকে ডাকতে শুরু করে, কিন্তু সত্যি আর রক্ষা পাওয়া যায় না। স্রোতের টানে জাহাজ পৌঁছে যায় বাঁদর দ্বীপে। যাত্রীরা দেখে অদ্ভুত দেখতে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছে সমুদ্রের পাড়ে। এদের দেহ অস্থি চর্মসার, কোষ্ঠী পাথরের চেয়েও কালো যেন তাদের গায়ের রং। খুঁটিয়ে না দেখলে পুরুষ মহিলার ভেদাভেদ করা যায় না। দেহে পোশাক আশাক কিছুই নেই, চুল দাড়িও নেই বললেই চলে। হাতে অদ্ভুত অদ্ভুত সব অস্ত্র। গাছের লম্বা লম্বা ডাল কেটে তার উপর তীক্ষ্ণ পাথরের টুকরো লতা পাতা দিয়ে বাঁধা। জাহাজটা আসতে দেখেই সবাই জড়ো হয়েছে সমুদ্রের পাড়ে। নিঃশব্দে নীরবে অপেক্ষা করছে সকলে। জাহাজটা ঢেউয়ের টানে একটা জায়গা পর্যন্ত গিয়ে তটভূমিতে ধাক্কা খেয়ে জোর ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়। জাহাজের সকলে এদিক ওদিক ছিটকে পড়ে পাটাতনের উপর। প্রায় সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে উপজাতির লোকজন। একদল পানির মধ্যে নেমে ছুটে আসে জাহাজের দিকে। কাপ্তান চেঁচিয়ে বলে, সকলে ঢুকে পড়ো, যে যার ঘরে ঢুকে পড়ো, যাও যাও তাড়াতাড়ি যাও। কাপ্তানের কথায় যে যে ঘরে পারে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে সর্বনাশের। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। কাঠের পাটাতনের উপর এলো পাথারে দৌড়ানোর শব্দ শুনে তারা বোঝে যে উপজাতির লোকজন জাহাজে উঠে পড়েছে। সিনবাদ যে ঘরটায় ঢুকেছিল সেটাতেই ঢুকেছিল কাপ্তান ও আরও এক সহযাত্রী। হঠাৎ সেই ঘরের দরজাটা ছিটকে ভেঙে পড়ে। দরজার সামনে মৃত্যুদূতের মতো এসে দাঁড়ায় একদল উপজাতির মানুষ। কোনো প্রতিরোধ ছাড়াই খুব সহজে তারা ঘরের সকলকে হিড়হিড় করে টানতে টানতে বের করে দাঁড় করায় পাটাতনের উপর। সিনবাদ দেখে জাহাজে রীতিমতো একটা তাণ্ডব শুরু করে দিয়েছে সেই উপজাতির লোকগুলো। নাবিকরা রুখে দাঁড়ানোর মরণপণ চেষ্টা করে চলেছে, কিন্তু বেশিক্ষণ টিকতে পারছে না কেউই। নাবিকদের দেখে যাত্রীরাও প্রতিরোধ করে তোলার চেষ্টা করে, কিন্তু বিশাল উপজাতি বাহিনীর সামনে তাদের প্রতিরোধ খড়কুটোর মতো উড়ে যায়। একে একে সকলেই পরাস্ত হয়। কেউ জ্ঞান হারায়, কেউ আবার মারা যায়। লড়তে লড়তে সিনবাদ হঠাৎ ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে। মনে হয় কেউ যেন একটা ভারী কিছু দিয়ে তার ঘাড়ে আঘাত করেছে। সিনবাদ জ্ঞান হারিয়ে পড়ে যায় মাটিতে। কাপ্তানের প্রলাপে জ্ঞান ফেরে সিনবাদের। চোখ খুলে চাইতেই তীব্র সূর্যের আলো পড়ে চোখে। সে হাত দিয়ে চোখ ঢেকে ফেলে। হাতের আড়াল করে চারদিকে দেখতে চেষ্টা করে। আবছা দৃষ্টি ধীরে ধীরে স্পষ্ট হয়। সে দেখে তটভূমিতে পড়ে আছে, সঙ্গে রয়েছে জাহাজের আর সকলে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই মৃত। তাকে ছাড়া বেঁচে আছে শুধু কাপ্তান আর 5 যাত্রী। 5 জনে মিলে কাপ্তানকে ঘিরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কাপ্তানের প্রলাপ আর থামে না। সে উঠে বসতেই কাপ্তান বলে ওঠে, ওই তো, ওই আরেকজন। সকলে ফিরে তাকায় সিনবাদের দিকে। এক যাত্রী ছুটে এসে তার পিঠে হাত দিয়ে বলে, কি দোস্ত, কেমন লাগছে এখন? সিনবাদের ঘাড়টা তখনও ব্যথায় টনটন করছে।
সে ঘাড়ে হাত বুলিয়ে বলে, ঘাটটা এখনো। ও ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আল্লাহর কৃপায় বেঁচে আছো, এই অনেক। এসো এদিকে। সিনবাদকে সেই যাত্রী ধরে দাঁড় করায়, কিন্তু দাঁড়িয়ে যেন সিনবাদের মাথাটা ঘুরে যায়। সে আবার বসে পড়ে। বাকি সকলে ছুটে আসে তার দিকে। এক যাত্রী বলে, ভালোই ঘা খেয়েছো মনে হচ্ছে, কোথায় লেগেছে? ঘাড়ে। ঘাড়ে? কই দেখি। সেই রাতটা সকলের সমুদ্র তটেই কাটে। সিনবাদ দু একবার চেষ্টা করে উঠে দাঁড়াতে পারে না। দু এক পা চলা তো দূরের কথা। পরদিন সকালে সে অনেকটাই সুস্থ বোধ করে। উঠে বসে দেখে শুধু কাপ্তান আর 5 সহযাত্রী ছাড়া আর কেউ নেই। মৃতদেহগুলো গায়েব হয়ে গেছে রাত ফুরোতেই। এক সহযাত্রীকে জিজ্ঞেস করতে সে জানায়, ওদের তো আর এইভাবে ফেলে রাখা যায় না, চিল শকুনে ঠুকরে ঠুকরে খাবে। তাই রাতভর জেগে আমরা দফন করে দিয়েছি। ওই দেখো ওদের কবর। যাত্রীর ইশারা অনুযায়ী চোখ ঘুরিয়ে দেখে সিনবাদ। সমুদ্র তটের ওপর পরপর কতগুলো বালির ঢিপি দেখতে পায় সে। খুব সন্দেহের সঙ্গে সিনবাদ বলে, কিন্তু এভাবেও কি রক্ষা করা যাবে? ঢেউ এসে বালি ধুয়ে দিলেই কেল্লা ফতে, সব দেহগুলো বেরিয়ে পড়বে। সে তো পড়বেই, কিন্তু কি করা যাবে বলো? এর থেকে তো আর বেশি কিছু করার নেই আমাদের। সে তো নেই। সিনবাদের কষ্ট হয়। আরও খারাপ লাগে এই ভেবে যে যখন তাদের দফন করা হচ্ছিল তখন সে অকাতরে ঘুমোচ্ছিল। সে আফসোস করে। কাপ্তান তাকে সান্ত্বনা দিয়ে বলে, কি করবেন বলুন? আপনিও যে সুস্থ নন। আপনার পক্ষে কি আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করা সম্ভব? তার চেয়ে এই যে আপনি বিশ্রাম নিয়ে আজ উঠে দাঁড়াতে পারছেন, চলতে পারছেন, এটা কি ভালো নয়? আমাদের সকলের পক্ষে ভালো। সমুদ্রের পাড়ের জঙ্গলটা এবার ভালো করে তাকিয়ে দেখে সিনবাদ। দিনের আলোয় স্পষ্ট দেখা যায় জঙ্গলটা। সংকীর্ণ সমুদ্র তটের পরেই শুরু হয়ে গেছে জঙ্গল। বাইরে থেকে দেখে মনে হয় অগভীর সে জঙ্গলে বড় গাছ খুব একটা নেই। সকলে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে ওই জঙ্গলে ঢুকবে তারা। খানাপিনার কিছু ব্যবস্থা করা গেলে ওখানেই যাবে। সমুদ্র তটে বসে কবে কোন জাহাজ আসবে সেই অপেক্ষা করে লাভ নেই, বরং তাতে না খেয়ে মরতে হতে পারে। জঙ্গলটা বাইরে থেকে যেমন মনে হয়েছিল ঠিক তেমনই, মোটেই ঘন নয়, গাছপালাও খুব একটা বড় নয়। জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরে একটা মিষ্টি পানির পুকুর খুঁজে পায় সিনবাদ ও তার দল। কাপ্তান আবিষ্কার করে ওই পুকুরের পাশেই রয়েছে এক বিশেষ গাছ। এই গাছ সে চেনে, এর ফল দারুণ মিষ্টি ও উপকারী। সকলে হামলে পড়ে প্রথমে বুক ভরে পানি খায়, তারপর সেই বিশেষ গাছের মিষ্টি ফল খেয়ে খিদে মেটায়। এবার সকলে বসে পরবর্তী কর্তব্য ঠিক করতে। কাপ্তান বলে, আমার মনে হয় সমুদ্রের পাড়ে ধর্ণা দেওয়াই ভালো। আমাদের কোনো জাহাজ উদ্ধার না করলে বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। সেটা ঠিকই, তবে তার আগে জানতে হবে সেই উপজাতিদের দ্বীপটা কোথায়, মানে এখান থেকে কত দূরে। কেন আবার সেই দ্বীপের কথা বলছো কেন? একবার বেঁচে ফিরেছ, দ্বিতীয়বার কিন্তু আর ফিরতে পারবে না। সেটা নয় কাপ্তেন সাহেব, আমার বলার উদ্দেশ্য আলাদা। যদি কাছে পিঠেই থাকে সেই দ্বীপ, তাহলে কোনো জাহাজ তো এদিকে ঘেঁষবে না। তখন সমুদ্রের পাড়ে বসে বসে ঢেউ গুনেই বা হবেটা কি? হ্যাঁ কাপ্তেন সাহেব, এটা কিন্তু ঠিক বলেছে। আমার মনে হয় একবারই জায়গাটা ঘুরে দেখলে ভালো হয়। হতে তো পারে এটা হয়তো কোনো বড় দেশের প্রান্ত, লোকজন এদিকটায় তেমন একটা আসে না। আমার প্রথম অভিযানে এমনই একটা দ্বীপে গিয়ে পড়েছিলাম আমি। খুব কাছেই লোকজনের আনাগোনা ছিল, আমি বুঝতেই পারিনি। কথাটা কিন্তু মন্দ বলেনি সিনবাদ, একটু এদিক ওদিক ঘুরে দেখা যেতেই পারে। সুতরাং সিনবাদের প্রস্তাবে সকলে ঠিক করে সমুদ্রের বিপরীত দিকে যাবে। পরদিন সকাল হতেই সকলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে রওনা হয়ে পড়ে।
সঙ্গে করে কিছু ফলও নিয়ে নেওয়া হয়। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা যেতেই একটা প্রাসাদ চোখে পড়ে সকলের। জঙ্গলের মধ্যে এমন একটা প্রাসাদ দেখে খুশি হবে না অবাক হবে ঠিক করতে পারে না কেউ। প্রাসাদ আছে মানে লোকজন থাকার সম্ভাবনা প্রবল। কিন্তু আজব ব্যাপার, প্রাসাদের চারদিকে আর কোনো ঘর বাড়ি নেই। এমনকি যত দূর চোখ যায় কোনো মানুষও তো দূরের কথা, কোনো প্রাণীর চিহ্ন মাত্র নেই। কি করবে বলো সবাই? ভিতরে গিয়ে একবার দেখবে নাকি? সে কি কথা, ভেতরে যাব না? যেতে তো একবার হবেই। লোকজন যদি কেউ থাকে তো ওখানেই থাকবে। আরে আমার তো মনে হচ্ছে এখানে কোনো রাইস আদমি থাকে হয়তো। দেখছো না কি বিশাল প্রাসাদ। তাহলে আর দেরি করার কি আছে, চলো ঢুকে দেখি, যদি কিছু সাহায্য পাওয়া যায়। প্রাসাদটা দেখিয়ে কাপ্তান সকলের মত চায়। সকলে মিলে প্রাসাদে ঢোকে। প্রাসাদ চত্বর প্রবেশ করতেই সিনবাদের নাকে একটা বিশ্রী গন্ধ লাগে। মনে হয় গন্ধটা যেন সুবিধের নয়। সে সকলকে ডেকে বলে, ভাই সব, তোমরা পাচ্ছ কিনা জানি না, আমি কিন্তু একটা বিশ্রী গন্ধ পাচ্ছি। গন্ধটা মোটেই সুবিধার ঠেকছে না। হ্যাঁ, আমিও পাচ্ছি বটে, কিন্তু গন্ধটা কিসের বলো তো? মানুষের দেহ পচলে ঠিক এরকম গন্ধ বেরোয়। আমি খুব ভালো করে চিনি এই গন্ধটা। তাহলে কি প্রাসাদে কেউ মরে পড়ে আছে? তাই তো মনে হচ্ছে। চলো তো সবাই গিয়ে দেখি। হ্যাঁ, চলো 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 চলো। সকলে প্রাসাদের দিকে যত এগোতে থাকে গন্ধটা তত উগ্র হতে থাকে। একসময় সকলে নাক চাপতে বাধ্য হয়। দূর থেকেই তারা দেখেছিল প্রাসাদের দরজাটা হাট করে খোলা। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই শিউরে ওঠে সকলে। প্রথমেই একটা বড় ঘর। প্রধান দরজার ঠিক উল্টো দিকে উঠে গেছে প্রশস্ত সিঁড়ি। ঘর ভর্তি বড় বড় পেল্লায় মাপের হাঁড়ি, কড়াই, হাতা, খুন্তি ছড়ানো। ঘরের মধ্যেই বিশাল একটা উনুন পাতা, আর উনুনের ওপর একটা পেল্লাই কড়াই চাপানো। চারদিকে ছড়িয়ে রয়েছে অজস্র হাড়ের টুকরো। হাড়গুলো বেশ বড়, দেখলে মনে হয় মানুষের হাড়। একদিকে একটা বড় চৌকি পাতা। ঘরে আর কোনো আসবাব নেই, নেই আলোর ব্যবস্থাও। বহু কষ্টে নাক বন্ধ করে সকলে খুব সাবধানে পা রাখে ঘরে। চারদিক দেখে সিনবাদ বলে, আমার কিন্তু ভালো ঠেকছে না ভাই সব। নির্ঘাত কোনো গন্ডগোল আছে। আমার মন বলছে এখানে নারকীয় কোনো হত্যালীলা হয়েছে, এবং সেটা খুব বেশি দিন আগে নয়। আমার মন বলছে ওই উপজাতির লোকগুলোই এখানে হানা দিয়েছিল। ওরা তো মানুষের কাঁচা মাংস খায়। সিনবাদ এগিয়ে গিয়ে মাটিতে পড়ে থাকা একটা হাড় ভালো করে পর্যবেক্ষণ করে বলে, না ক্যাপ্টেন, যদি ওরা কাঁচা মাংস খায় তাহলে এ ওদের কাজ নয়। এই দেখুন, হাড়ে মাংস লেগে আছে, ভাজা মাংস। সিনবাদের কথা শুনে সকলে আঁতকে ওঠে। ভাজা মাংস, তাও আবার মানুষের? এক যাত্রী একটু দূরে বড় উনুনটার কাছ থেকে ডেকে বলে, এই এই তোমরা এটা দেখেছো? আরে এদিকে এসো, এদিকে এসো, তাড়াতাড়ি এদিকে এসো। আরে দেখো দেখো এখানে কি রয়েছে দেখো। সকলে উনুনের কাছে গিয়ে দেখে চারদিকে তেল পড়ে আছে। বুঝতে অসুবিধা হয় না যে কিছু ভাজার সময় উনুনের উপর চাপানো কড়াই থেকে ছিটকে ছিটকে পড়েছে এই তেল। কিন্তু কড়াইয়ের মধ্যে কি আছে কেউ দেখতে পারে না। উনুনটা বেশ উঁচু, তার উপরে বসানো আছে আরো উঁচু কড়াই। কাপ্তান একবার উনুনটার চারদিকে ঘুরে এসে বলে, এ যা মাপ দেখছি উনুন আর কড়াইয়ে, এ তো আস্ত একটা তিমি ভাজা করে খাওয়া যাবে। কি বলেন হুজুর? আমার তো মনে হয় ক্যাপ্টেন, কড়াইয়ের মধ্যে কোনো মানুষের দেহ পড়ে পড়ছে, না হলে এত দুর্গন্ধ ছড়াবে কেন? কিন্তু সেটা দেখি কি করে? দেখার কি খুব প্রয়োজন আছে? দেখতে ক্ষতি কি? তবে যাই বলো, এই আবর্জনা আর দুর্গন্ধ বাদ দিলে বাড়িটা কিন্তু খাসা।
এখানে দিব্যি আমরা কটা দিন কাটিয়ে দিতে পারি। বালাই ষাট এই বাড়িতে থাকবে? হ্যাঁ, কেন? এই নোংরার মধ্যে? আরে এই যা গন্ধ, এই গন্ধে তো তুমি মারা যাবে। পরিষ্কার করে নিতে হবে। তাছাড়া দেখো, গন্ধটা কিন্তু এখন অনেকটা গা সওয়া হয়ে গেছে, কি বলো? আমি ভাবছি এখানে থাকতে গিয়ে কোনো বিপদ না হয় আবার। সমুদ্রের পাড়ে খোলা আকাশের নিচেও কি বিপদ কিছু কম হবে নাকি? সেদিক থেকে কাপ্তেন সাহেব কিন্তু মন্দ কিছু বলেন। সমুদ্রের পাড়ে পড়ে থাকার থেকে ওই প্রাসাদে থাকা অনেক ভালো। জন্তু জানোয়ারের ভয় তো আছেই, তাছাড়া বৃষ্টি বাদলের হাত থেকেও রক্ষা পাবো। তা অবশ্য ঠিক বলেছ তোমরা, তবে তার আগে আমাদের সবকিছু ভালো করে জেনে বুঝে নেওয়া উচিত। তাই তো বলছি, এই কড়াইয়ের মধ্যে কি আছে সেটা একবার অন্তত আমাদের দেখতে হবে। তোমরা দাঁড়াও, আমি দেখি দোতলায় উঠে কিছু দেখা যায় কিনা। সিনবাদ দোতলায় যাওয়ার জন্য ছুটে গিয়ে সিঁড়িতে 2-3 ধাপ উঠতেই বিকট এক শব্দে কেঁপে ওঠে গোটা বাড়িটা। থমকে দাঁড়ায় সিনবাদ। দলের সকলের দিকে ফিরে দেখে সকলের মুখেই ভয় স্পষ্ট। তখনই আবার শুরু হয় সেই শব্দ। এবার এক টানা চলতে থাকে। শব্দের সঙ্গে তাল রেখে কেঁপে উঠতে থাকে গোটা প্রাসাদ। মনে হয় কেউ যেন হাঁটাহাঁটি করছে দোতলায়। সে যেন এগিয়ে আসছে সিঁড়ির দিকে। কাপ্তানের কানের কাছে মুখ নিয়ে এক যাত্রী বলে, তো মনে হয় হাতি হাঁটছে। হাঁটছে না, মনে হচ্ছে যেন আকাশ থেকে পড়ছে। শব্দ যত এগিয়ে আসতে থাকে, সিনবাদ ও তার দলের প্রত্যেকের মুখে ভয়ের রেখা ততই স্পষ্ট হতে থাকে। ততক্ষণে বুঝে গেছে তারা যে শব্দটা আসছে দোতলা থেকে। কেউ যেন এগিয়ে আসছে সিঁড়ির দিকে। সিঁড়ির দিকে নজর স্থির রেখে এক পা করে পিছুতে পিছুতে সকলে একদম দেওয়ালের কাছে চলে আসে। পিঠ ঠেকে যায় দেওয়ালে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। কিন্তু কেউ আশা করতে পারে না যে তারা যে যা ভাবছে তার থেকেও ভয়ঙ্কর কিছু দেখতে হবে তাদের। তাদের সকলকে আতঙ্কিত করে সিঁড়িতে এসে দাঁড়ায় বিকট বিশাল এক দৈত্য। উচ্চতায় প্রায় তাল গাছের সমান, দাঁতগুলো জাহাজের নোঙরের ফলার মতো, গায়ের রং মিশমিশে কালো, মুখটা এতটাই কদাকার যে কদাকার বিশেষণেও ওই রূপের বিন্দুমাত্র বিবরণ দেওয়া যাবে না। চোখ দুটো পলক ছাড়া দুটো বৃত্ত। ভোরের টকটকে লাল সূর্যেরও একটা স্নিগ্ধতা আছে, কিন্তু ওই লাল চোখে কোনো স্নিগ্ধতা নেই, আছে শুধুই হিংস্রতা। দৈত্যটা সিঁড়িতে দাঁড়াতেই 7টা সাজওয়ান মানুষ দেখতে পায়। যেন খুশিতে নেচে ওঠে তার মন। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে এসে সে চৌকিতে বসে। ভালো করে একবার মেপে নেয় প্রত্যেককে। তারপর সিনবাদের ঘাটটা খপ করে ধরে শূন্যে তুলে ধরে। সিনবাদ ছটফট করে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু বৃথা সে আস্ফালন। দৈত্যটা সিনবাদকে এদিক ওদিক দুলিয়ে কিছু একটা বুঝে নিতে চায়। বোধহয় তার ওজন ঠাহর করে নেয়। তারপর প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে অন্য একজনকে তোলে। এভাবে সকলকে মাপামাপি করে পছন্দ হয় তার কাপ্তানকে। কাপ্তান আর সকলের চেয়ে ওজনে ভারী, বেশ হৃষ্টপুষ্ট নধরকান্তি চেহারা। কাপ্তানকে সে বাঁ হাতে ধরে ডান হাত দিয়ে তার মুন্ডুটা ঘুরিয়ে টেনে ছিঁড়ে ফেলে। তারপর মুন্ডুটা আর দেহটা ছুঁড়ে ফেলে দেয় কড়াইয়ের মধ্যে। তেল ছলকে পড়ে মাটিতে। এতক্ষণ কেউ লক্ষ্য করেনি উনুনটা আগে থেকেই শুকনো কাঠকুঠো দিয়ে সাজানো ছিল। পাশে ছিল একজোড়া চকমকি পাথর। দৈত্য চকমকি পাথর ঠুকে আগুন জ্বালায় উনুনে। কিছুক্ষণের মধ্যে সশব্দে ভাজা হতে থাকে কাপ্তানের দেহ আর মুন্ডুটা। বিকট গন্ধে ভরে যায় চারদিক। দলের বাকিরা বমি করতে শুরু করে। দৈত্যর সেদিকে ভ্রুক্ষেপ নেই। কাপ্তানের দেহটা যখন আধ ভাজা হয়ে যায়,
তখন সে দেহটাকে তুলে বেশ আয়েশ করে খেতে শুরু করে। কামড়ে কামড়ে হাড়গুলো থেকে মাংস ছাড়িয়ে চোখ বুজে চিবাতে থাকে। একটা একটা করে হাত পা টেনে টেনে ছিঁড়ে খায়, আর খাওয়া হলেই মাংস ছাড়া হাড়গুলো ঘরের এদিক ওদিক ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। দৈত্যর কাণ্ড দেখে যাত্রীদের দু একজন তো অজ্ঞান হয়ে যায়। যারা জ্ঞান হারায় না তারা বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে। দৈত্য কিন্তু বাকিদের দিকে ফিরেও তাকায় না। খুব তৃপ্তি করে খেয়ে সে শুয়ে পড়ে চৌকির ওপর। কিছুক্ষণের মধ্যেই নাক ডাকতে শুরু করে দৈত্য। তার নাক ডাকার শব্দে মনে হয় যেন আকাশ জুড়ে বাজ পড়ছে। বেশ খানিক ঘুমিয়ে নিয়ে দৈত্য উঠে বসে চৌকির ওপর, আর মোড়া ভেঙে হাই তোলে। দৈত্যকে উঠতে দেখে আবার সবাই প্রমাদ কোণে, কিন্তু কাউকেই যেন চোখে দেখে না দৈত্য। সে সারা বাড়ি কাঁপিয়ে সিঁড়ি দিয়ে উঠে যায়, চলে যায় প্রাসাদের ভিতরে। দৈত্য চলে যেতেই সিনবাদের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে। তখনও উৎকট গন্ধে আর কাপ্তানের শেষ পরিণতি মনে করে বারবার বমির বেগ আসছে তার। কিন্তু পেটে কিছু থাকলে তো বমি হবে, যেটুকু যা ছিল তা তো বমি হয়ে বেরিয়ে গেছে আগেই। সুতরাং বেগ এলেও বেরোয় না কিছুই। তাতে যেন শরীরটা আরো খারাপ খারাপ লাগে তার। পেটে একটা ব্যথা শুরু হয়, গলায় যন্ত্রণা শুরু হয়। সে অনুভব করে প্রাসাদ থেকে বেরিয়ে খোলা হাওয়ায় যেতে না পারলে উপশম হবার নয়। সে কোনো রকমে ছিটকে বেরিয়ে আসে প্রাসাদের বাইরে। তার দেখা দেখি বাকিরাও বেরিয়ে আসে। যারা জ্ঞান হারিয়েছিল তারা পড়ে থাকে ঘরের মধ্যেই। প্রাসাদ থেকে বেরিয়ে ছুটে বেশ কিছুটা দূরে চলে আসে সবাই। মুক্ত হাওয়ায় শ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করে, কিছুটা যেন স্বস্তি পায় সকলে। তখনই একজন যাত্রী বলে, আমরা তো বেরিয়ে এলাম, কিন্তু ওদের কি হবে? কাদের? ওই যারা অজ্ঞান হয়ে গেছিল, বেঘরে প্রাণটা খোয়াবে বেচারাগুলো। কেন প্রাণ হারাবে? আমরা আছি কি করতে? চলো ওদের তুলে আনি। না না, আমি আর যাচ্ছি না ওখানে। ওই দৈত্য যদি দেখে ফেলে তাহলে তাহলে আর আস্ত রাখবে না। মুন্ডু ছিঁড়ে ভাজা করে কামড়ে কামড়ে খাবে। তাই বলে আমাদের বন্ধুদের ফেলে পালিয়ে যাব আমরা? এটা ঠিক নয়। আরে কে কার বন্ধু? এই ওসব বন্ধু বন্ধু তোমরা দেখো গিয়ে, আমি ওসবের মধ্যে নেই। বেশ, তুমি থেকো না, কিন্তু একটা কথা মনে রেখো, আমরাও কিন্তু তোমার সঙ্গে নেই। আর এখন থেকে নিজের পথ নিজে খুঁজে নাও ভাই। এই সে কি? আমরা সবাই একসঙ্গেই তো বেরোলাম, একই উদ্দেশ্য নিয়ে। যারা ওই প্রাসাদে অজ্ঞান হয়ে পড়ে আছে তারাও তো একই সঙ্গে বেরিয়েছিল, তাদেরও তো উদ্দেশ্য একই ছিল। তাহলে তারা কি দোষ করলো যে আমরা তাদের ছেড়ে চলে যাব? আমি যাব না, আমি চললাম ওদের আনতে। তাতে যদি মরতেও হয় তাও সই। হ্যাঁ হ্যাঁ চলো, আমিও যাব। তুমি একা পারবে না। আরে দাঁড়াও, আমিও যাব। সে কি? এই তো তুমি বললে তুমি যাবে না। সে তো পুরনো কথা, যখন বলেছিলাম তখনকার। ওসব আবার টেনে আনার দরকার কি? এখন বরং থাক ওসব। চলো আগে ওদের বের করে আনি। সিনবাদ দল বল নিয়ে আবার ঢোকে প্রাসাদে। যারা অজ্ঞান হয়ে পড়েছিল তাদের বের করে আনে। একটু দূরে একটা গাছের ছায়ায় তাদের শুইয়ে দিয়ে সেবা শুশ্রূষা করে জ্ঞান ফেরানো হয়। সকলেই প্রচণ্ড দুর্বল, চলার মতো শক্তি নেই তাদের। সিনবাদ ভাবে এইভাবে বসে থাকলে চলবে না, খানাপিনার কিছু ব্যবস্থা করতেই হবে, নইলে সবাই আরো অসুস্থ হয়ে পড়বে। সে সকলকে বলে, ভাই সব তোমরা এখানে বিশ্রাম নাও, আমি দেখি খানাপিনার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। কোথায় যাচ্ছ তুমি? দেখি আশেপাশে কোথাও কিছু পাই কিনা। একান্তই যদি না পাই তাহলে সেই পুকুরটা তো আছে, তার পাশে মিষ্টি ফলের গাছগুলো আছে, ওখান থেকেই না হয় কিছু নিয়ে আসবো। অত দূরে যাবে এখন? কি করব ভাই, এছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। পালাবে না তো তুমি? আমাদের এখানে ফেলে রেখে পালাবে না তো? পালাবো? আমি? কি বলছো? ভরসা কি?
ওখান থেকে সমুদ্রের পার তো বেশি দূরে নয়। হয়তো হয়তো সমুদ্রের পাড়ে গিয়ে কোনো জাহাজে উঠে পড়বে। পালানোর যদি ইচ্ছা থাকতো তাহলে এতক্ষণ আমি এখানে পড়ে থাকতাম না বন্ধু, অনেক আগেই পালিয়ে যেতাম। জাহাজে হাতাহাতির সময় আচমকা ঘা খেয়ে একটু কাবু হয়ে গেছিলাম শুধু। এখন কিন্তু আমি আবার সুস্থ, তোমাদের থেকে অনেক অনেক বেশি সুস্থ। আমি হলপ করে বলতে পারি তোমাদের কেউ এখন আমার সঙ্গে দৌড়ে পেরে উঠবে না। আমি তোমাদের নাকের ডগা দিয়ে পালিয়ে যেতে পারি। এখানে আবার এইসব পালানোর কথা উঠছে কেন? তার থেকে বরং এক কাজ করি, চলো আমি যাই তোমার সঙ্গে। না না না, তুমি না, আমি যাচ্ছি। চলো চলো চলো। বিপদের মুখে পড়ে সিনবাদের সহযাত্রীদের মনে এক চরম অবিশ্বাস জন্ম নেয়। কেউ যেন কাউকে ভরসা করে উঠতে পারে না। সকলেই সকলকে সন্দেহ করতে থাকে। সবাই ভাবে সুযোগ পেলেই বাকিরা তাকে ফেলে রেখে পালাবে, পালিয়ে যাবে জীবনের পথে। পড়ে থাকবে সে একা মৃত্যুর অপেক্ষায়। ঝড়টা যে কোন ফাঁকে এত প্রবল হয়ে ছুটে আসে লক্ষ্য করে না কেউ। সকলেই তখন যুক্তির বিরুদ্ধে যুক্তি বানিয়ে তর্ক করতে ব্যস্ত। কেউ কাউকে চোখের আড়াল করতে রাজি নয়। এদিকে যারা জ্ঞান হারিয়েছিল তারা তখনও এতটা সুস্থ হয়নি যে হাঁটা চলা করতে পারবে। সিনবাদ বোঝে ওদের সুস্থ করতে খানাপিনা প্রয়োজন, কিন্তু সেই খানাপিনার ব্যবস্থা তো আর বসে বসে হবে না। এদিক ওদিক খুঁজে জোগাড় করে আনতে হবে। সেটাও তো কেউ কাউকে যেতে দিচ্ছে না। উল্টে এ বলছে তুমি বসো আমি যাই, ও বলছে তুমি বসো আমি যাই। আর যাদের উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই তারা আবার বলছে একটু রোসো, সামলে নিয়ে একটু, তারপর চলো আমরা সবাই যাই। শেষে একটা সমাধান সূত্র সবে যখন উকি দিয়েছে, সবাই সিনবাদকে একরকম নেতা মেনে তাকে একা ছাড়তে রাজি হয়েছে। ঠিক তখনই চারদিক কাঁপিয়ে প্রবল ঝড় এসে আছড়ে পড়ে। মুহূর্তে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে মরমর করে ভেঙে পড়তে থাকে একের পর এক গাছ। আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। সিনবাদ ও তার দল যে গাছটার নিচে আশ্রয় নিয়েছিল সেই গাছটা হঠাৎ বাজ পড়ে দুভাগ হয়ে যায়। তীব্র আলোর ঝলকানিতে ঝলসে ওঠে সবার চোখ। অল্পের জন্য সকলে প্রাণে বাঁচে। শুরু হয় প্রবল বৃষ্টি। এলোপাথারি বাজ পড়তে থাকে। প্রাণ ভয় সকলে ছোটে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। কাছাকাছি আর কিছু না পেয়ে সকলে ঢুকে পড়ে সেই দৈত্যের প্রাসাদে। প্রাসাদের ভেতরেও তখন ঢুকে পড়েছে ঝোড়ো হাওয়া। প্রবল প্রতাপে ছড়ানো ছেটানো হাড়ি কড়াই সব এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিক নিয়ে ফেলছে। ঘরের একদিকে পাতা চৌকিটা উল্টে ফেলে দিয়েছে। তেল ভর্তি কড়াইটা উনুনের উপর তুলছে। কড়াই থেকে তেল ছলকে পড়ছে। সকলে প্রাসাদের ভেতর ঢুকে বড় দরজাটা ঠেলে বন্ধ করে দেয়। আর দৈত্য এত ঝড় চলে সে কি করছে? এখন আর বলার সময় নেই বাহেন। সুলতানের হুকুম ভুলে গেলে? ভোর হলেই থামিয়ে দিতে হবে গল্প। ওই শোনো, ভোরের আজান শোনা যাচ্ছে। ফজরের নামাজের সময় হয়ে গেল যে। হ্যাঁ, সকাল হয়ে গেল, আমাকে যেতে হবে। তাহলে আর কি, আজ রাতে আবার শুনিও বাকি কাহানি। কি দুনিয়াজাদ, আজ রাত পর্যন্ত অপেক্ষা করতে পারবে তো? অপেক্ষা না করে কি আর উপায় আছে জাহাপানা? আপনাকে ছাড়া আপার কাহিনী শুনলে তো থাক সে কথা। আমাদেরও আর উপায় নেই, সুতরাং থাক না হয় পরের পর্ব পর্যন্ত। তখনই জানা যাবে কি হলো সিনবাদ ও তার সহযাত্রীদের। আবার কি কেউ খুন হলো দৈত্যর হাতে, নাকি সময় মতো সবাই পালিয়ে বাঁচল?
মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, সিনবাদ, অগ্নি, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, বৃদ্ধ অর্ঘ্যমাল্য মাইতি, রিশতেদার আলাপন মুখার্জি, ক্যাপ্টেন আর্য জানা, যাত্রী রামস্বরূপ গাঙ্গুলি, সুপ্রভাত চক্রবর্তী, দেবজিৎ দে। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।